তাকে বলা হয় সূর্যোদয়ের দেশ, কিন্তু সেই জাপানের ইতিহাসেই এমন এক রাত নেমে এসেছিল যা সূর্যকেও লজ্জা দিয়েছে আলো দিতে। 1945 সালের 9 মার্চ। রাত তখন গভীর। টোকিও শহরের মানুষ তখনও জানত না তারা জীবনের শেষ ঘুমে চোখ বন্ধ করছে। কেউ বিছানায়, কেউ গুদামে, কেউ বা বাজারে। আর ঠিক তখনই অন্ধকার আকাশে গর্জে উঠল শত শত B-29 সুপার ফোর্ট্রেস বোমারু বিমান। শুধু একটি রাত, সময় ছিল মাত্র 6 ঘন্টা। আর এর মাঝেই টোকিও নগরীর প্রায় 30 বর্গ কিলোমিটার এলাকা পুড়ে ছাই হয়ে গেল। মৃতের সংখ্যা 1 লাখ। এবং সবচেয়ে মর্মান্তিক বাস্তবতা হচ্ছে এই মৃতদের অধিকাংশই ছিলেন নারী, শিশু ও বৃদ্ধ। এমনকি হিরোশিমা নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণের পরও এত তাৎক্ষণিক প্রাণহানি হয়নি যতটা হয়েছিল সেই ভয়াল রাত্রিতে। এই হামলার নাম ছিল অপারেশন মিটিং হাউস, একটি নাম যেটা আজও ইতিহাসের পাতায় রক্তে লেখা এক অভিশপ্ত স্মৃতি হয়ে রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার সবচেয়ে ধ্বংসাত্মক বোমাবর্ষণ এটি, এবং মর্মান্তিক সত্য হল এটি ছিল সম্পূর্ণ পরিকল্পিত, পরীক্ষিত এবং নির্মম এক বৈজ্ঞানিক কসাইখানা। এই অপারেশনের পেছনের মূল কারিগর ছিলেন যুক্তরাষ্ট্রের জেনারেল কার্টিস লেমে। তিনি জানতেন জাপানিদের ঘরবাড়ির 90% কাঠ ও কাগজে তৈরি, আগুন ধরাতে বেশি কিছু লাগবে না। কিন্তু লেমে শুধু আন্দাজে কাজ করেননি। তিনি সেই আগুনের পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রেই বানান একটি জাপানিজ স্টাইল মক ভিলেজ। বাড়িগুলোর কাঠ, ম্যাট, দরজা, জানালা, এমনকি রান্নার জায়গা পর্যন্ত হুবহু জাপানের ঘরের মতো করা হয়। এরপর সেখানে বিভিন্ন ধরনের আগুন বোমা পরীক্ষা করে দেখা হয় কোনটি সবচেয়ে কার্যকর। অবশেষে বেছে নেওয়া হয় M69 নেপক বোমা। এতে থাকা জেলি পেট্রোলীয় পদার্থ মানুষের গায়ে লেগে থাকত, কাপড় চোপড় ও কাঠের আসবাবপত্রে মিশে আগুন ছড়িয়ে পড়ত দাবানলের মতো। আর তখনই লেমে সিদ্ধান্ত নিলেন উচ্চতা থেকে নয়, নিচু দিয়ে রাতের অন্ধকারে হামলা চালানো হবে, যেন কেউ বুঝে ওঠার আগেই মৃত্যু এসে কড়া নাড়ে। সেই রাতে টোকিওর আকাশে উড়েছিল 334টি B-29 বোমারু বিমান। প্রত্যেকটি বিমান থেকে ফেলা হয়েছিল F-69 নেপক বোমা, যার পরিমাণ ছিল প্রায় 5 লাখেরও বেশি। আগুনের এমন নরক তৈরি হয়েছিল যে কয়েক মিনিটেই এলাকা গরম হয়ে যায় এমন মাত্রায় যে মানুষের শরীর মুহূর্তে গলে যায়। ধোঁয়া এতটাই তীব্র ছিল যে অনেক মানুষ জানলা খুলে বাইরে বের হতেই পারলেন না। আবার যারা পালাতে চাইলেন তারা পড়লেন আরো ভয়ঙ্কর পরিস্থিতিতে, শ্বাস নিতে পারছিলেন না। কারণ পুরো শহরেই তখন পড়ে যাওয়া প্লাস্টিক, কাঠ, মানুষের চামড়া, হাড়, সবকিছুর পোড়া গন্ধ। একটা সময় দেখা গেল যারা পালাতে চেয়েছিল নদীর দিকে তারা ঝাঁপ দিয়েছে পানিতে, কিন্তু নদীর ওপরও তখন ভেসে বেড়াচ্ছিল আগুনের কণা। অনেকেই তীব্র উত্তাপে পানিতেই প্রাণ হারালেন। এই হামলার ভয়াবহতাকে এতদিন ধরে মূলধারার ইতিহাসে প্রায় আড়ালেই রাখা হয়েছিল, কারণ হিরোশিমা ও নাগাসাকির পারমাণবিক বোমা ধ্বংস অনেক বেশি রাজনীতি ও প্রতীকী আলোচনার জায়গা পেয়ে গেছে। কিন্তু আপনি যদি শুধুই মানবিক বিপর্যয়ের দিক থেকে দেখেন, তাহলে 9 মার্চের সেই রাত ছিল মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে ভয়ানক এক গণহত্যার চিত্র। আর এখানে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ছিল, কেন এত নির্মমতা? এর পেছনে কারণ ছিল পার্ল হারবার। 1941 সালের 7 ডিসেম্বর জাপান যখন আমেরিকার পার্ল হারবার নৌঘাঁটিতে আকস্মিক হামলা চালিয়েছিল, তখন থেকেই যুক্তরাষ্ট্র জাপানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়ায়। কিন্তু এতদিন পর্যন্ত তারা জাপানের মূল ভূখণ্ডে প্রবেশ করতে পারেনি, কারণ জাপানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ছিল অত্যন্ত শক্তিশালী। তাই তারা এক ভয়াবহ নতুন কৌশলে এগুতে চাইল। আর এই পরিকল্পনার মাথা ছিলেন জেনারেল লেমে। তিনি সরাসরি বলেন, উই আর গোয়িং টু বার্ন টোকিও টু দ্য গ্রাউন্ড, এবং ঠিক সেটাই করেছিলেন তিনি। আগুনে পুড়িয়ে দিয়েছিলেন এক শহর, আর সাথে সাথে পুড়িয়েছিলেন লাখো মানুষের স্বপ্ন, জীবন, ভালোবাসা, ভবিষ্যৎ। জ্বলন্ত টোকিওর বুকে সেই রাতে নেমে এসেছিল এক অদৃশ্য নরক। রাত 12:15 থেকে শুরু হয়ে ভোর 6টা পর্যন্ত আগুন থামেনি। ঘরে ঘরে মানুষ পুড়ে কয়লা হয়ে গিয়েছিল। শিশুরা মায়ের বুকেই ছাই হয়ে গিয়েছিল। জীবিত মানুষের যেন মৃত্যুর অপেক্ষায় ছুটছিল দিক বিদিক। অনেকেই ভাবছিল পৃথিবীর শেষ দিন কি তবে আজই? তবে সবচেয়ে ভয়ানক যে দিকটি ইতিহাস আজও মুখ ফুটে বলতে ভয় পায়,
তা হলো এই হামলার মূল উদ্দেশ্য কখনোই সামরিক ছিল না। কোনো সেনাঘাঁটি, কোনো অস্ত্র ভাণ্ডার, কোনো যুদ্ধজাহাজ টার্গেট করা হয়নি। নিশানা ছিল শুধু সাধারণ মানুষ। যুক্তরাষ্ট্র এই হামলার 24 ঘন্টা না যেতেই দাবি করল এটি ছিল কৌশলগত আক্রমণ। তবে পরে যুক্তরাষ্ট্রের জেনারেল কার্টিস ল্যামে মুখ খুললেন, সরাসরি স্বীকার করলেন, আমরা জানতাম যাদের মারছি তারা নিরীহ। যদি এই যুদ্ধে হেরে যেতাম আমাকে যুদ্ধাপরাধী হিসেবে ফাঁসি দেওয়া হতো। এই বক্তব্য শুধুই ঠান্ডা মাথার স্বীকারোক্তি ছিল না, বরং এটি ছিল একটা সভ্যতা ধ্বংসের ঘোষণাপত্র। একজন সামরিক কর্মকর্তার মুখে যখন এইরকম মানবতা বিরোধী কথাবার্তা উঠে আসে, তখন ইতিহাসের নীরব পৃষ্ঠাগুলোর চিৎকার যেন কানে বাজে। টোকিওর পর যেন আগুনে জেগে উঠল গোটা জাপান। একের পর এক শহর, ওসাকা, কোবে, নাগোয়া, হিরোশিমা, নাগাসাকি, প্রতিটা জায়গায় যেন আমেরিকার প্রতিহিংসার বালতির নিচে পড়ে ছাই হয়ে যেতে থাকলো। এমনকি যেসব শহরে সামরিক ঘাঁটি বা অস্ত্র তৈরির কারখানা ছিল না, সেগুলোকেও ছাড় দেওয়া হয়নি। কারণ উদ্দেশ্য ছিল মেন্টাল ব্রেকডাউন, একটা জাতিকে মানসিকভাবে গুড়িয়ে দেওয়া। ওদের বলা হয়েছিল আগুনের ভয় দেখিয়ে আত্মসমর্পণ করাও, এবং এই পরিকল্পনার অংশ হিসেবেই বেছে নেওয়া হয়েছিল নেপাম বোমা। এই নেপাম বোমা সাধারণ কোনো বোমা ছিল না। এটি এমন এক রাসায়নিক অস্ত্র যার জ্বলন থামানো যায় না, পানি দিলেও লাভ হয় না। একবার গায়ে লাগলে তা কেবল পোড়ায় না, হাড় পর্যন্ত পুড়িয়ে দেয়। একবার গায়ে লাগলে মৃতদেহ পর্যন্ত শনাক্ত করা যায় না, শুধু ছাই পড়ে থাকে। এমনকি যুদ্ধের নীতিমালাতেও এই ধরনের অস্ত্র নিষিদ্ধ ছিল, কিন্তু টোকিওতে এর ব্যবহার যেন হয়ে উঠেছিল এক ঘৃণার উৎসব। হারু নামের একটি শিশু মানুষ পোড়ার স্তূপের নিচে পড়ে গিয়েছিল। সে পরবর্তীতে জীবিত ফিরে এলেও তার জীবনের চিহ্নটা আর আগের মতো ছিল না। সারা জীবন বুকে বয়ে বেরিয়েছে পোড়া মানুষের গন্ধ, শরীর থেকে উঠে আসা ছাইয়ের গরম ধোঁয়া, আর চোখের সামনে মৃত বাবার ছায়া। এবং শুধু হারু না, সেই রাতে বেঁচে যাওয়া প্রত্যেকেই যেন এক একটি জীবন্ত কবর। শরীর ছিল জীবিত, মন মরে গিয়েছিল বহু আগেই। এই ঘটনার পর বিশ্ববাসী যখন ধীরে ধীরে টের পেল কি ঘটেছে, তখনও ততটা আলোচনায় আসেনি টোকিও হামলা। কারণ ঠিক তার কয়েক মাস পরে হিরোশিমা ও নাগাসাকির উপর পারমাণবিক বোমা ফেলার ঘটনা এতটাই বড় হয়ে গেল যে টোকিওর নরক সেই আলোচনার নিচে চাপা পড়ে গেল। অথচ টোকিওতে এক রাতেই মারা গিয়েছিল অন্তত 1 লক্ষ নিরীহ মানুষ। 1 লক্ষ! এটা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে ভয়ানক রাত। এমনকি হিরোশিমা বা নাগাসাকিতেও এক রাতেই এত মানুষ মারা যায়নি। ইতিহাস আজও সেই রাতকে ঠিকঠাক সম্মান দেয় না। যুদ্ধের গল্প বললেই পারমাণবিক বোমা, হিটলার, মুসোলিনি, হিরোশিমা এসব উঠে আসে। কিন্তু সেই পুড়ে ছাই হয়ে যাওয়া নগরী, যেখানে মানুষদের মৃত্যু হয়েছিল আগুনে নয় বরং নীরবতায়, তা আজও আমাদের মনোযোগ পায় না। অথচ এই নীরবতায় সবচেয়ে বড় চিৎকার ছিল। শেষ পর্যন্ত এই আগুনের সাগর থেকে জাপান উঠে দাঁড়িয়েছিল, কিন্তু তাদের বুকের ভেতর সেই পোড়ামাটির গন্ধ আজও রয়ে গেছে। সেই আগুনে পোড়া শিশুরা, যারা আজ বয়স্ক নাগরিক, তাদের মুখে এখনো মাঝে মাঝে উঠে আসে সেই একটাই কথা, আমরা মানুষ ছিলাম না, তারা আমাদের আগুনে পোড়ার কাঠ হিসেবে দেখেছিল।